শিক্ষার্থীরা, তোমরা যারা উচ্চশিক্ষায় জীবন গড়তে চাও, বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে চাও, তোমরা আমাদের এই ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম নয়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমরা তোমাদের স্কিল ডেভেলপমেন্টের দারুণ সব টিপস পাবে। কোর্সটিকার হোম সেকশনে এই চ্যানেলটির লিঙ্ক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে কোর্সটিকায় আমি আলোচনা করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি গ বিভাগের রচনামূলক প্রশ্ন নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এখানে তিনটি প্রশ্ন রয়েছে। তিনটি প্রশ্নই হচ্ছে প্রেক্ষাপটবিহীন প্রশ্ন। এই প্রশ্নগুলোর সমাধান তোমরা কিভাবে লিখবে তা আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। এই যে প্রশ্নগুলো রয়েছে এখানে, এই প্রশ্নগুলোর জন্য তোমরা প্রতিটির ক্ষেত্রে 5 মার্ক করে পাবে এবং তিনটি প্রশ্নের জন্য তোমরা সর্বমোট পাবে 15 মার্ক। যদিও এখানে তিনটি প্রশ্ন রয়েছে, কিন্তু যখন তোমরা বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের মূল প্রশ্নপত্রে কিন্তু তিনটি প্রশ্ন থাকবে না, সেখানে থাকবে 5টি প্রশ্ন এবং সে 5টি প্রশ্নের মধ্য থেকে যে কোনো 3টি প্রশ্ন তুমি তোমার ইচ্ছে মতো বেছে নেওয়ার সুযোগ পাবে। তো এক একটি প্রশ্ন ঠিক কিভাবে লিখলে, কতটুকু লিখলে তোমরা 5-এ 5 পাবে, সেটি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা প্রতিটি প্রশ্নের সমাধান লিখতে পারি। শিক্ষার্থীরা, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে সাইবার বুলিং কি, সাইবার বুলিং এর প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করো। তো প্রথমে আমরা লিখব যে সাইবার বুলিং কি। দেখো আমি লিখেছি, সাইবার বুলিং হলো ইন্টারনেট বা ডিজিটাল মাধ্যমে কাউকে হেনস্থা, অপমান, ভয় দেখানো বা মানসিকভাবে আঘাত করার একটি প্রক্রিয়া। এটি সামাজিক যোগাযোগ মাধ্যম, মেসেজিং অ্যাপ, গেমিং প্ল্যাটফর্ম, ইমেইল বা অন্যান্য ডিজিটাল মাধ্যমে ঘটতে পারে। তো আমরা ঠিক এভাবে লিখলাম যে সাইবার বুলিং কি। এবার আমরা লিখব যে সাইবার বুলিংয়ের প্রভাব কি। তো প্রথম যে প্রভাব সেটি হচ্ছে মানসিক স্বাস্থ্য। আমি লিখেছি, সাইবার বুলিং ভুক্তভোগীর মানসিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলতে পারে। এটি উদ্বেগ, বিষণ্ণতা, স্ট্রেস এবং আত্মসম্মান হ্রাসের কারণে হতে পারে। তো প্রথমটি হচ্ছে মানসিক স্বাস্থ্য, দ্বিতীয়টি হচ্ছে আত্মবিশ্বাসের সংকট। দেখো আমি লিখেছি, বুলিংয়ের ফলে ভুক্তভোগী তার নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলে। এটি তার দৈনন্দিন জীবন ও সামাজিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলে। এরপর 3 নম্বরে আমি উল্লেখ করেছি অবসাদ ও আত্মহত্যার ঝুঁকি। তো আমি লিখেছি, দীর্ঘমেয়াদী সাইবার বুলিং ভুক্তভোগীকে চরম হতাশা ও অবসাদের দিকে ঠেলে দিতে পারে। এর ফলে আত্মহত্যার প্রবণতাও বৃদ্ধি পেতে পারে। তো 3 নম্বর এটি আমরা লিখলাম। 4-এ বলা হয়েছে সামাজিক বিচ্ছিন্নতা। তো এক্ষেত্রে আমি লিখেছি যে ভুক্তভোগী সাইবার বুলিংয়ের কারণে সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে, সে সামাজিক যোগাযোগ কমিয়ে ফেলে এবং একাকিত্বে ভোগে। এবং সবশেষে আমি লিখেছি শিক্ষা ও কর্মজীবনে প্রভাব। তো এখানে আমি বিস্তারিত উল্লেখ করেছি যে সাইবার বুলিং ভুক্তভোগীর শিক্ষা জীবন বা কর্মজীবনও ব্যাঘাত ঘটাতে পারে, তার মনোযোগ কমে যেতে পারে এবং পড়াশোনায় বা কাজে পারফরম্যান্সের অবনতি হতে পারে। তো আমরা এখানে উল্লেখ করলাম যে সাইবার বুলিংয়ের ফলে কি কি প্রভাব হতে পারে। ঠিক তোমরা এভাবেই এই প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করবে। আমরা চলে যাব দ্বিতীয় প্রশ্নে, যেখানে জানতে চাওয়া হয়েছে যে তথ্য অধিকার আইন 2009 অনুসারে একজন নাগরিক কি কি সুবিধা পেতে পারেন। তো আমরা এখানে লিখতে পারি যে তথ্য অধিকার আইন 2009 অনুযায়ী বাংলাদেশের একজন নাগরিক নিম্নলিখিত সুবিধাগুলো পেতে পারেন। প্রথম সুবিধা হচ্ছে তথ্য প্রাপ্তির অধিকার, যেখানে আমি লিখেছি যে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে তথ্য চাওয়ার অধিকার পাবে। এই আইনের মাধ্যমে যে কেউ সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে তথ্য জানতে পারবে। দ্বিতীয় যে অধিকার সেটি হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা। এই আইনের ফলে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের কর্মকাণ্ড স্বচ্ছতা বজায় থাকবে এবং তাদের কাজের জন্য জনসাধারণের কাছে জবাবদিহি করতে হবে। 3 নম্বর বলা হয়েছে নাগরিক অংশগ্রহণ। তো আমি লিখেছি নাগরিকরা আইন ও নীতি নির্ধারণ প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিতে পারবে। এই আইনটি নাগরিকদের সচেতনতা বৃদ্ধি করে এবং উন্নয়ন কার্যক্রমে তাদের অংশগ্রহণের সুযোগ করে দেয়। দেখো এর পাশাপাশি আরও কিছু সুবিধা রয়েছে, যেমন 4-এ বলা হয়েছে বাধ্যতামূলক তথ্য প্রদান। তো আমি লিখেছি যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে চাওয়া তথ্য প্রদান করতে হবে। কোনো প্রতিষ্ঠানের তথ্য গোপন করার বা না দেওয়ার অধিকার নেই যদি তা আইন দ্বারা সংরক্ষিত না হয়। এবার 5-এ বলা হয়েছে অধিকার লঙ্ঘন প্রতিকার। তো আমি লিখেছি যদি কোনো প্রতিষ্ঠান তথ্য প্রদানে ব্যর্থ হয় বা তথ্য গোপন করার চেষ্টা করে, তবে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যাবে এবং প্রতিকার পাওয়া যাবে। 6-এ বলা হয়েছে বৈষম্যহীন তথ্য প্রদান। তো আমি লিখেছি যে এই আইনের অধীনে সব নাগরিক তথ্য পাওয়ার ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবেন। জাতি, ধর্ম, লিঙ্গ, ভাষা বা সামাজিক অবস্থানের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না। তো আমি এখানে 6টি সুবিধার কথা উল্লেখ করলাম, যে সকল সুবিধাগুলো তথ্য অধিকার 2009 অনুসারে একজন নাগরিক পেতে পারেন।
এবার আমরা সর্বশেষ প্রশ্নে চলে যাব, যেখানে 3 নম্বরে জানতে চাওয়া হয়েছে যে ধারাবাহিকভাবে লেখার প্রোগ্রাম লিখো। তো আমরা পাইথন প্রোগ্রামিংয়ের মাধ্যমে 11 থেকে 31 পর্যন্ত লিখব এবং সেটি লেখার জন্য আমাদেরকে কি কি কোডিং করতে হবে সেটি মূলত এই প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। তো দেখো, আমি উত্তরে লিখেছি যে পাইথনে ধারাবাহিকভাবে 11 থেকে 31 পর্যন্ত লেখার প্রোগ্রামটি নিচে লেখা হলো। তো তোমরা ঠিক এরকম একটি প্রোগ্রাম লিখবে, যেখানে আমি লিখেছি দেখো ফর নাম্বার ইন রেঞ্জ, তারপরে আমি ব্র্যাকেট দিয়েছি, মাঝখানে লিখেছি 11, কমা দিয়ে লিখেছি 12, তারপরে ফার্স্ট ব্র্যাকেট আমি ক্লোজ করে দিয়েছি এবং শেষে একটা ক্লোন দিয়েছি। এরপর আমি প্রিন্ট করেছি সেই নাম্বারগুলোকে। তো আমি যদি এই নাম্বারগুলোকে প্রিন্ট করি, দেখো 11 থেকে 32 পর্যন্ত, তাহলে আমরা যখন সম্পূর্ণ প্রোগ্রামটি রান করব, এই প্রোগ্রামটি রান করলে আমরা মূলত 11 থেকে একেবারে 32 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো ধারাবাহিকভাবে দেখতে পাবো। ঠিক এভাবেই মূলত তোমরা 3 নম্বরে এই কাজটি করবে। শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে তোমাদের মূল প্রশ্নপত্রে 3টি প্রশ্ন ছিল। এই 3টি প্রশ্ন হচ্ছে প্রেক্ষাপটবিহীন রচনামূলক প্রশ্ন। এগুলোর সমাধান তোমরা কিভাবে লিখবে। আমি আশা করছি আমি তোমাদেরকে যেভাবে উত্তরগুলো দেখিয়েছি তোমরা যদি এভাবে লিখতে পারো, তাহলে অবশ্যই তোমরা এখান থেকে 5 মার্ক পাবে এবং 3টি প্রশ্নের জন্য তোমরা 15 মার্ক পাবে। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব ঘ বিভাগে, যেখানে তোমরা দেখতে পাবে আরও কিছু রচনামূলক প্রশ্ন রয়েছে, তবে এগুলো হচ্ছে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন। তো এই প্রশ্নগুলোর সমাধান তোমরা কিভাবে করবে তা আমি এর পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।